বাজেট বাজেট এমন একটা জিনিস, আম আদমি ভাবে যে আমরা কি পাবো, আর যারা পলিটিশিয়ান তারা ভাবেন যে এই বাজেট থেকে কিভাবে রাজনীতি করা যায়। 5 রাজ্যে ভোট, তার আগে বাজেট, জনমোহিনী বাজেট হবে কিনা তা নিয়ে জোর জল্পনা ছিল। এই 5 রাজ্যের জন্য নতুন কিছু যদি ঘোষণা করা হয়, কতটা ঘোষণা করা হবে, তাতে এই 5 রাজ্যের মানুষ কতটা লাভবান হবেন, আর সাধারণ মানুষ তারা দেখছিলেন তাদের জন্য কি রয়েছে, কি বরাদ্দ হচ্ছে বাজেটে। দেশ এগিয়ে যাবে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে, তারাও তো এগিয়ে যেতে চান। কি পাচ্ছেন তারা এই বাজেট থেকে? বাজেট যখন শেষ, বাজেটের পর অর্থনীতি নিয়ে কথা বলার থেকেও বেশি জরুরি আম আদমি কি পেল তা জানা। তার জন্যই আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছেন, অর্থনীতি বিশেষজ্ঞ। অর্থনীতির বিষয় তো জানবো, কিন্তু প্রথমে আগে জেনে নেওয়ার চেষ্টা করব এই বাজেটে আমরা আম আদমি আমরা কি পেলাম। দেখুন, আম আদমির যেটা প্রত্যাশা থাকে বাজেটে, সেটা আমরা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি দেখতাম। আমাদের মা ঠাকুমা সকাল থেকে টিভির পর্দায় চোখ রাখতো যে বাজেট মানে কিছু জিনিসের দাম কমবে বা কিছু জিনিসের দাম বাড়বে। কিন্তু আমরা সেটা মানে লাস্ট কয়েক বছর ধরেই দেখছি যে মানুষের সেই আশা আশঙ্কার যে বাজেট, সেই বাজেটের যে প্রাসঙ্গিকতা সেটা হারিয়ে গেছে। তার একটা কারণ হচ্ছে জিএসটি 2017 সালে আসে এবং তারপর থেকেই জিনিসপত্রের দাম নির্ধারিত হয় জিএসটি কাউন্সিলের মিটিংয়ের দ্বারা। ভারতবর্ষের মানুষ সেটাকেও মেনে নিয়েছিলেন। ভারতবর্ষের মানুষ তারপরেও টিভির দিকে তাকিয়ে বাজেট দেখতেন যে আয় করে কি সুরাহা হবে। যারা স্যালারিড এমপ্লয়িজ আছেন, যারা নিত্য নৈমিত্তিক সব সংগ্রাম করছেন, তারা জানেন যে দিনের শেষে জিনিসপত্রের দাম তো আছে, অগ্নিমূল্য বা মানে বাজার মূল্য যেরকমভাবে জায়গাতে আছে, সেক্ষেত্রে আয়করে কী সুবিধা হবে। সেক্ষেত্রেও গত বছরে একটা আয়করের সুবিধা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এইবারের বাজেটে সেরকমভাবে মানুষের কোনো প্রত্যাশা ছিল না। পশ্চিমবঙ্গবাসী হিসেবে কিছু মানুষের একটা প্রত্যাশা ছিল, কারণ গত বছরের যে বাজেটটা হয়েছিল আপনারা দেখবেন বিহারকে একেবারে ঢেলে দিয়েছে। বিহারের একটা নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে বৈতরণী পার করবার জন্য সরকারের প্রচেষ্টা ছিল, সরকারের ঘোষণা ছিল এবং নির্বাচনে বৈতরণী পারও হয়ে গেছে। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এবং সেই ভোটে পাখির চোখ করে যদি কেন্দ্রীয় সরকার বা তাদের যে দল, তারা যদি চাইতেন কিছু জনমোহিনী পরিকল্পনা করতে পারতেন, সেটা হয়নি। আমি বলবো কিন্তু পশ্চিমবঙ্গ কি কিছুই পায়নি এই বাজেট থেকে? দেখুন, আমরা একটা শব্দ বা একটা শব্দ বন্ধনী অনেক বছর ধরে শুনে আসতাম, কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় বঞ্চনা মানে সরকারের যেটা প্রাপ্য জিনিস সেইটা দেওয়া হয় না। তো এইখানে আমরা দেখছিলাম জিএসটির টাকা বাকি, জিএসটির টাকা দেওয়া হচ্ছে না। জিএসটি লাগু হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা লোপ পেয়েছে। এখন কেন্দ্রীয় সরকার জিএসটির টাকাটা কালেকশন করে নিয়ে যায় এবং তারপরে জিএসটির ভাগটা আবার রাজ্য সরকারকে ফেরত দেয়। তো সরকারের অর্থনৈতিক স্বাধীনতাটা চলে যাওয়ার জন্য সরকার ওই কেন্দ্রীয় সরকারের দিকে চেয়ে বসে থাকে যে জিএসটির টাকাটা পাবে, সেটা একটা বঞ্চনা। তারপরে হচ্ছে যে কিছু আর্থিক প্যাকেজ পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে যদি দেওয়া যেত, পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখুন, ভোটমুখী পরিকল্পনা ঘোষণা বাজেট সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি ভারতবর্ষের অর্থনীতিকে রাজনীতির থেকে মুক্ত করতে পারবেন না। ভারতবর্ষের অর্থনীতি এবং রাজনীতি সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে যে দলই ক্ষমতায় আসে তারা রাজনৈতিকভাবে তারা চায় ক্ষমতাটাকে ধরে রাখা বা ক্ষমতাটাকে অর্জন করা। তার জন্য তাদের কাছে যে উইপেন থাকে তারা সেই অস্ত্রটাকে প্রয়োগ করে এবং সেটার মধ্যে অন্যায়ের কিছু নেই। এবং মানুষও কৃতজ্ঞতা বসে আমরা দেখেছি যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বা অন্য রাজ্যে লাডলি বাহানা হতে পারে, সেক্ষেত্রে মানুষ টাকা নিয়েছেন এবং ভোট বাক্সে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য আমি বলবো সেরকম জনমোহিনী ক্যাশ ট্রান্সফার না হলেও কিছু যদি আলাদা করে ধরুন মেট্রো রেল সম্প্রসারণ করা যেত। পশ্চিমবঙ্গে মেট্রো রেল এখন চলছে এবং এটা অতি প্রাচীন মেট্রো রেল, সেটাকে যদি আরও কিছুভাবে যদি আরও এক্সপ্যানশন করা যেত। আমাদের অর্থনীতির ভরকেন্দ্র এখনও পশ্চিমবঙ্গের কলকাতা, এবং আপনি দেখবেন সকাল থেকে রাত অবধি এই হাওড়া স্টেশন এবং শিয়ালদহ স্টেশন দিয়ে গ্রামান্তর এই মফস্বল থেকে প্রচুর লোক তারা কলকাতাতে কাজ করতে আসেন। সেক্ষেত্রে যদি মেট্রো রেলের সম্প্রসারণের জন্য আরও কিছু পরিকল্পনা থাকতো তাহলে হয়তো পশ্চিমবঙ্গ লাভবান হতো। এছাড়াও দুটো ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, সেটা কবে পর্যবসিত হবে এবং সেক্ষেত্রে জমি হস্তান্তর রাজ্য সরকার করবে কিনা সেটার মধ্যে আবার রাজনীতি থাকবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য যদি আলাদা কোনো প্যাকেজ দেওয়া যেত বা পশ্চিমবঙ্গের যে বকেয়া টাকা সেগুলো যদি তাড়াতাড়ি রিলিজ করা যায়,
আলটিমেটলি তো পশ্চিমবঙ্গের মানুষের জন্যই খরচা করা হতো। আচ্ছা, এই যে এত বড় একটা দেশ আমাদের, সেই দেশের অর্থনীতি কোন পথে যাবে, কিভাবে যাবে, সহজ কাজ নয়। কিন্তু পাশাপাশি এটাও সত্যি, এই যে এত বড় দেশ আমাদের, এত জনসংখ্যার দেশ, সেই জনসংখ্যার মানুষ সবার আগে চান অন্তত যারা যুবক, কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে ছিল? দেখুন, ভারতবর্ষকে এখন আমরা বলছি যে আমেরিকা বা চীনের সঙ্গে টক্কর দিতে পারে, তার একটাই কারণ ভারতবর্ষে যে পজিটিভ, তার মধ্যে বেসিক যেটা, সেটা হচ্ছে ইয়াং পপুলেশনের সংখ্যাটা বাড়ছে, এবং ইয়াং পপুলেশন যারা কাজ করতে পারেন, তারা যদি কাজ করেন তাহলে কিন্তু তারা জিডিপিতে কন্ট্রিবিউট করবে। আমাদের এই 40 বছরের কম জনসংখ্যার সংখ্যাটা বেশি, এবং তারা যদি সত্যি সত্যি এফেক্টিভলি কাজ করে তাহলে ভারতবর্ষের জিডিপিটা বাড়বে। এবার কাজ করবার জন্য যদি আপনি তাদেরকে কাজ দিতে না পারেন, তাহলে তাকে আপনি বেকার করে যদি বাড়িতে বসিয়ে রাখেন, তাহলে আলটিমেটলি তারা কিন্তু তার বাড়ির জন্য কিছু কাজ করতে পারছেন না, দেশের জন্য কাজ করতে পারছেন না। তো কর্মসংস্থানের দিশা, এটা কিন্তু আজকের দিনে যে কোনো, আপনি দেখবেন যে কোনো একটা পরিবারের বাবা মাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তারা যখন দুর্গাপুজো হয়, আমরা দেখি পুষ্পাঞ্জলি দেন, তারাও কিন্তু এই হাত জোর করে ঠাকুরের কাছে বলে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সন্তান মানে তার বাড়ির বেকার ছেলে, তার বাড়িতে হয়তো তার রাজনৈতিক ধর্মবর্ণ আলাদা হতে পারে, কেউ সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, কেউ বিজেপি করেন, কেউ তৃণমূল করেন, কিন্তু তারা সবাই কিন্তু বাবা, তারা সবাই চান যে বাড়ির বেকার ছেলেটা যাতে চাকরি পান, বাড়ির বেকার ছেলেটা যাতে ওই একটা সারাদিন ধরে মোটর বাইক চালিয়ে লোকের বাড়ি বাড়িতে গিয়ে শুধু ওই খাবার সরবরাহ করবে বা জিনিসপত্র সরবরাহ করবে, এই প্রসঙ্গে সেটা মনে না পড়লো, করে এই প্রসঙ্গে মনে যাতে পড়লো একটা চাকরি পান। যে গিগ কর্মীদের জন্য কোনো কিছু এই বাজেট থেকে? হ্যাঁ, দেখুন, গিগ কর্মীদেরকে আপনি অস্বীকার করতে পারবেন না। একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে একদম সম্পৃক্ত, এবং এই গিগ কর্মীদের যে বাড়বাড়ন্ত, এটা ওয়ার্ল্ড ইকোনমি শিখিয়েছে, এবং ওয়ার্ল্ড ইকোনমির একটা আঁচ আমরা ভারতবর্ষে দেখেছি, এবং সেটা আপনি লাস্ট 5-7 বছরে দেখবেন সেটা বেড়েছে, এবং আগামী দিনে আরও বাড়বে। এখন অনলাইন ট্রানজ্যাকশনস সরকার প্রমোট করছে, মানুষ আর দোকানে গিয়ে চাল ডাল আলু কিনছেন না। অনেক মানুষ আছেন যারা বাড়িতে বসে টিভির পর্দায় টিভির অনুষ্ঠান দেখছেন, এবং সঙ্গে সঙ্গে হয়তো তিনি চাল ডাল আলুর অর্ডার করছেন। তো এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু গিগ কর্মীদের যদি আপনি ওদের সঙ্গে কথা বলেন, ওদের দুঃখ কষ্টটা কিন্তু অন্যরকম। তার সঙ্গে একটা জীবনের ঝুঁকি আছে, তাকে একটা বিভিন্ন কোম্পানি তাদের মধ্যে একটা Competition তৈরি করে ইনসেন্টিভাইজ দিচ্ছে। করার জন্য তাদেরকে বিভিন্ন রকমভাবে চাপ দিচ্ছে, একটা সময় বেঁধে দেওয়া হচ্ছে, এবং সেই জীবনের ঝুঁকি নিয়ে তারা যখন জোরে বাইক চালিয়ে যাচ্ছে, তিনি যখন জিনিসটাকে ডেলিভারি করছেন, তার সঙ্গে সঙ্গে তার যেমন একটা পারিশ্রমিক আছে, তার সঙ্গে সঙ্গে তার জীবনের একটা রিস্ক আছে, সেই রিস্কটা কিন্তু কমাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দরকার, যে কোন জায়গাতে আমি এটা, মানে এখন যা পরিসর, সেই পরিসরটা এখন আর শুধু শহরাঞ্চলে বা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আস্তে আস্তে বাড়ছে, মানে আরও ডিপার জিওগ্রাফিতে পেনিট্রেশন হচ্ছে। তো এটা যদি সারা ভারতবর্ষ জুড়ে যদি শুধু মানুষ ওই মোটর বাইকে করে খাবার সরবরাহ করে আর জিনিসপত্র সরবরাহ করে, সেটা তো ভারতবর্ষের ডেস্টিনি হতে পারে না। আমরা একদিকে বলবো বিকশিত ভারত, কিন্তু বিকশিত ভারত হবে তখনই যখন মানুষ একটু স্থায়ী চাকরি বা একটু সম্মানজনক চাকরি বা একটুখানি রোজগারের বাড়বাড়ন্ত, সেটা দেখবার জন্য মানুষ তাকিয়ে আছে সরকারের দিকে। এবং এই কাজটা সরকারের থেকেও, মানে আমি বলবো এটা অত সহজ কাজ নয়, চ্যালেঞ্জিং কাজ। আচ্ছা, এই চাকরির জায়গা থেকে ধরে নিলাম যদি স্বনির্ভর গোষ্ঠী প্রচণ্ড, মানে অর্থনীতির ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এই স্বনির্ভর গোষ্ঠীর জন্য কোনো ছাড় বা কোনো ব্যবস্থা এবারে বাজেটে কিছু চোখে পড়লো? না, সেলফ হেল্প গ্রুপকে প্রমোট করে সরকার, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কেন্দ্রীয় সরকার, দেখুন, আমরা যে সাধারণভাবে আপনারা রাজনীতির আলোচনা করেন যে ডবল ইঞ্জিন সরকার, সিঙ্গেল ইঞ্জিন সরকার, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সম্মান জানিয়েও বলছি, কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা, সেগুলো কিন্তু প্রত্যেকটা রাজ্যের সরকার মেনে চলতে বাধ্য, এবং এবং চলাটা উচিত। তার কারণ হচ্ছে, অঙ্গরাজ্যগুলো যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে না। ঠিকই। এবং এই সেলফ হেল্প গ্রুপের জন্য পশ্চিমবঙ্গ সরকারও অনেক কাজ করেছে। তার একটাই কারণ, যে কেন্দ্রীয়ভাবেও কিন্তু প্রত্যেকটা রাজ্যে যে আমাদের মহিলা যারা বাড়িতে সেই অর্থে বসে থাকতেন, তারা ছোট ছোট করে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা
প্রোডাক্টিভ হচ্ছেন, তারা দেশকে তাদের যে জিডিপি সেই জিডিপিতে কন্ট্রিবিউট করছেন, এবং সেটা সামাজিক কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন, সরকারের চাকরি দেওয়ার যে দায়িত্ব সেটা শুধু সরকার নিতে পারে না, সরকার ছাড়াও বেসরকারি ক্ষেত্রকে এগিয়ে আসতে হবে। এবং বেসরকারি ক্ষেত্র তখনই এগিয়ে আসবে যখন দেখবে যে তিনি, যে কোনো বেসরকারি শিল্পপতিকে যদি আপনি বলেন যে আপনি কর্মসংস্থান তৈরি করুন, তাহলে তাকে তো কিছু একটা জিনিস বাজারে বিক্রি করতে হবে। সেই জিনিসটা বিক্রি করে যদি তিনি লাভ অর্জন করবার একটা সম্ভাবনা দেখেন, তখনই কিন্তু তিনি তার পুঁজির টাকা দিয়ে ওই ইনভেস্টমেন্টটা করবেন। এবং ভারতবর্ষের শিল্পপতিদের আমরা দেখছি সেটা হচ্ছে তারা সবসময় চান পুঁজির সুরক্ষা এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন। তাদের সামাজিক দায়বদ্ধতা নেই। এবং আমরা যতবারই তাদেরকে আমরা দেখি সরকারের তরফ থেকে তাদেরকে ইনসেন্টিভাইজ করা হয় বা উৎসাহ দেওয়া হয়, তারা সেই অর্থে উৎসাহটা পান না। র্যাদার, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা শঙ্কার জায়গা, যে ভারতবর্ষে প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমছে, উল্টে যারা ইনভেস্টার্স তারা থাকছেন ভারতবর্ষে, কিন্তু তারা আস্তে আস্তে তাদের ইনভেস্টমেন্টটাকে বিদেশে নিয়ে যাচ্ছে। এই ইনভেস্টমেন্টের প্রসঙ্গে বলতেই হবে, তা হলো যে মুহূর্তে এই বাজেটটা পেশ হচ্ছে, তখন কিন্তু ভারতের সঙ্গে বা ভারতের বিদেশ নীতির কথা যদি আমরা বলি, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে, তাতে আমেরিকা বাড়তি শুল্ক চাপিয়ে রেখেছে। তাতে যারা যারা এক্সপোর্ট করতেন তারা সমস্যায় পড়ছেন, তাদের দিকটাও সরকারকে দেখতে হবে। 2 নম্বর জায়গা সেটা হলো যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যে চুক্তি, সেই চুক্তির পরে এই বাজেট। তো সেক্ষেত্রে যারা যারা এক্সপোর্ট করেন, যেসব ব্যবসায়ী বাইরে এক্সপোর্ট করেন, তাদের জন্য এই বাজেটে কি ছিল? দেখুন, বাজেটে সাধারণতভাবে যে জায়গাতে আমরা দেখি যে বাজেট থেকে আগামী 1 বছরের পরিকল্পনা, কিন্তু ওই 1 বছরের মধ্যে এমন কিছু ঘাত প্রতিঘাত থাকে। দেখুন, 2025 সালের 1 ফেব্রুয়ারিতে যখন বাজেট হয়েছিল, তখন কেউ ভাবতে পারেনি যে আমেরিকার শুল্ক যুদ্ধ শুরু হবে এবং তাতে রপ্তানি যারা করেন তারা সমস্যায় পড়বেন। তো এই ডায়নামিক্সগুলো চেঞ্জ হতে থাকে, কিন্তু সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। রপ্তানি হচ্ছে আমাদের দেশকে মজবুত করে। আপনি যত রপ্তানি করবেন, বিদেশি মুদ্রা ভারতবর্ষে আসবে। আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি, আমরা ভোকাল ফর লোকালের কথা বলি, আমরা মেক ইন ইন্ডিয়ার কথা বলি। তার মানে হচ্ছে আমাদের আমদানিটাকে যাতে কমানো যায়। আমদানি করা মানেই হচ্ছে আমাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারটা সংকুচিত হয়ে যাবে, আপনার ডলার ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে। কিন্তু আমরা লক্ষণীয় সেটা হচ্ছে রপ্তানি করবার জন্য আমাদের বেস্ট জায়গা ছিল আমেরিকা। এবং সেই জায়গাতে যখন আমাদের এই বাণিজ্যটা ধাক্কা পেল, তখন সরকার চাইছিল অল্টারনেটিভ বাজার খোঁজা, কারণ আমাদের প্রোডাক্টটাকে তো বিক্রি করতে হবে, নাহলে তো কেউ প্রোডাকশন করবেন না। তার জন্য এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে চুক্তিটা হচ্ছে, সেই চুক্তিটা আমি বলবো সাধুবাদ জানাতেই হবে। কারণ রপ্তানিকারক সংস্থা যারা, তারা হয়তো সব জিনিস আমেরিকার থেকে তুলে নিয়ে গিয়ে তারা ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করতে পারবে না, কারণ এক একটা বাজার তৈরি করতে সময় লাগে। তো এটা সময়ের নিয়মে, এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার, কিন্তু সরকার থেমে থাকেনি। এবং আমি আশা করব রপ্তানিকারক সংস্থা যারা আছেন, তারাও নিজেদের মতো করে নিজেদের চিন্তা ভাবনাটার পরিকল্পনা করবেন। হয়তো প্রোডাক্ট এ বিক্রি করছিলেন আমেরিকাতে, এখন প্রোডাক্ট বি তৈরি করে সেটাকে অন্য জায়গাতে বিক্রি করবার চেষ্টা করবেন। তো সরকারের এই যে সিদ্ধান্তটা, এটা আজকে বাজেটের দিনেতে অ্যানাউন্সমেন্ট হয়নি, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তিটা বাজেটের আগেই হয়ে গেছে। এবং এর জন্য দেখবেন অর্থমন্ত্রক বাজেট তৈরি করে, কিন্তু বাণিজ্য মন্ত্রক কিন্তু, যার নেতৃত্বে আছেন পীযূষ গোয়েল, তিনি কিন্তু পাগলের মতো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন। এবং তিনি আবার যোগাযোগ করছেন বিদেশ মন্ত্রীর সঙ্গে, কারণ আমাদের বিদেশ নীতিটাকে মাথায় রেখে, দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ভারতবর্ষের বাণিজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য একটা পরিকল্পনা হয়। দেশের সুরক্ষা প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে, অপারেশন সিঁদুরের পরে এটা প্রথম বাজেট। আর বলা হয়, একবার যদি যুদ্ধে একটা অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে সেটা পুরনো হয়ে গেল। মানে আমার প্রতিপক্ষ জেনে নিল যে ওই অস্ত্রের কি গুণ রয়েছে, কি দোষ ত্রুটি কী রয়েছে, জেনে নিল, ওটা আর ব্যবহার করা যায় না। তখন নতুন অস্ত্র বা আরও মডিফাইড অস্ত্র সেখানে ব্যবহার করতে হয়। অপারেশন সিঁদুর হয়ে গিয়েছে। এরপরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর মতো একটা জায়গা তৈরি করতেই হবে। তার কারণ, কদিন আগে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা জানিয়ে দিয়েছে যে তারা আবার রাফাল চাইছে। বলছে আমাদের ফিফথ জেনারেশন দরকার নেই, আমাদের 4.5 জেনারেশন রাফালই দরকার। এবং সেই বাজেটের জন্য তারা কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ করা হচ্ছে, আপনার কি মনে হয় যথেষ্ট? দেখুন, এই আধুনিক বিশ্বে প্রথম কথা হচ্ছে আমরা যুদ্ধ নয় শান্তি চায়ের বার্তা চাই। আজকে এটা পরীক্ষিত সত্য, সেটা হচ্ছে আপনি
একটা বাজারে বাজার করতে গেলেন, সেখানে যদি একটা হঠাৎ করে বোম পড়লো, দেখবেন সব বাজার দোকান বন্ধ হয়ে যাবে, যেখানে কেনা বেচা হবে না। তো সেরকমভাবেই আন্তর্জাতিক বাণিজ্যে যদি এই রাজনৈতিক সংঘর্ষ, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ চলে, তাহলে কিন্তু এই বাণিজ্যের জায়গাটাই নষ্ট হয়ে যায় এবং প্রত্যেকটা দেশ তাদের সাফার করে। আমরা দেখছি 2021-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, তারপর থেকে আরও যুদ্ধ চলছে। এটা কিন্তু আমরা চাই না। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, সেখানে যে কোনো দিন আবার একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হতে পারে। আমি যেটা বলছিলাম, 2025 সালে যখন 1 ফেব্রুয়ারিতে বাজেট হয়েছিল, তখন কেউ জানতো না যে এপ্রিল মাসে পহেলগাম হবে, তারপরে আবার অপারেশন সিন্দুর হবে, তারপরে সিজ ফায়ার হবে। তো আমরা চাইবো যে সরকারকে সতর্ক থাকতে হবে এবং সরকারের সীমান্তের যে লড়াইটা, সেটা সীমান্তেই বুঝে নিতে হবে। ভারতবর্ষে আমি আপনি যে শান্তিতে কথা বলতে পারছি, তার জন্য কিন্তু সরকারকে কৃতিত্ব দিতে হবে এবং তার জন্য প্রতিরক্ষা হচ্ছে একদম প্রায়োরিটি সেক্টর। তার জন্য সরকারের ব্যয় বরাদ্দ বেড়েছে এবং এটার জন্য বাজেট তো আছেই, কিন্তু হঠাৎ করে যদি একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, তাহলে অন্যান্য যেখানে বাজেট অ্যালোকেশনের কথা থাকে, সেখান থেকে টাকাটাকে গিয়ে আমরা চ্যানেলাইজ করব প্রতিরক্ষা খাতে। এটা কন্টিনিউয়াস প্রসেস। সরকার যুদ্ধ কালকে হবে বলে আজকে তো অস্ত্র কেনে না। এই অস্ত্র কেনার যে বা সামরিকভাবে আরও শক্তিশালী হওয়ার যে সরকারের যে পরিকল্পনা, এবং আজকের দিনে একটা দেশ কতটা শক্তিশালী, সেটা অর্থনৈতিকভাবে আপনাকে শক্তিশালী হতে হবে, আপনাকে সামরিকভাবেও শক্তিশালী হতে হবে। আজকে আমেরিকাকে আমরা ভয় পাই, তার কারণ একটাই, আমেরিকা অর্থনৈতিকভাবেও একটা সাবলীল দেশ এবং তার সঙ্গে সঙ্গে সামরিকভাবে তারা অতি শক্তিশালী দেশ। তো ভারতবর্ষ সামরিকভাবে শক্তিশালী হতে চাইছে, এটা নতুন কথা নয়। আমরা চাইবো রাফাল আসুক আবার, কিন্তু রাফাল নিয়ে যাতে কোনো দুর্নীতি না হয় এবং এই অস্ত্র কেনার সঙ্গে যে দুর্নীতির যোগাযোগ যেটা আমাদের এই রাফাল নিয়ে হয়েছিল, সেরকম যাতে কোনো দুর্নীতি না হয় বা দুর্নীতির অভিযোগটাই যাতে না ওঠে। দেখুন, দুর্নীতির অভিযোগ উঠলো, দুর্নীতি প্রমাণ করবার জন্য একটা বিরাট সময় চলে যায়, মানুষের আস্থা ভরসাটা কমে যায়। আমরা ভারতবাসী, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সবাই আজকে আমরা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের বিদেশমন্ত্রী, দেশের বাণিজ্য মন্ত্রী, সবার সঙ্গে আছি। আমরাও চাই যে ভারতবর্ষ আরও শক্তিশালী হোক। যখন আমরা প্রথম কথা বলছিলাম, তখন থেকে আমার মাথায় ঘুরছিল যে সত্যি তো বাজার আগুন, বাজারে যাই কিনতে যাই। 2 নম্বর কি কর্মসংস্থান, তার ঠিক পরে যে দুটো বিষয় আসে, সেই দুটো বিষয় খুব জরুরি। তার মধ্যে প্রথম হচ্ছে স্বাস্থ্য, হেলথ সেক্টর এই বাজেট থেকে কী পেল? দেখুন, এই আমাদের জাতির মেরুদণ্ড আমরা বলি শিক্ষা এবং স্বাস্থ্য। ভারতবর্ষের মেধা, সেই মেধাটা বিদেশে কাজে লাগে এবং যার জন্য দেখবেন আমেরিকাতে বহু সংখ্যক ভারতবর্ষের লোক তারা কাজ করছেন। আরেকটা হচ্ছে এই স্বাস্থ্য ক্ষেত্রটা বরাবরই অবহেলিত। ভারতবর্ষের বাজেটে যদি দেখেন আপনি, 1%-এর আশেপাশে জিডিপির 1% অ্যালোকেশন হতো বাজেটে। ইভেন আপনি যদি 2020 সালের বাজেট দেখেন, 1 ফেব্রুয়ারিতে বাজেট হয়েছিল, তখনও আমরা জানতাম না যে কোভিড-19 তার কয়েকদিন পরেই ভারতবর্ষের অর্থনীতিকে একদম টালমাটাল জায়গায় এনে দেবে। এবং এই কোভিডটা আমাদেরকে শেখালো যে স্বাস্থ্যক্ষেত্রে প্রপার ব্যয় বরাদ্দটাকে বাড়াতে হবে এবং তার জন্য শুধুমাত্র ওই আয়ুষ্মান ভারত বা আমাদের এখানে যেরকম ধরুন স্বাস্থ্যসাথী আছে, এই রকম পরিকল্পনার যেরকম দরকার আছে, তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দরকার আছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যেও আপনাকে আবার ডিপ ড্রাইভ করতে হবে। আপনি শুধু হসপিটাল বানালেন, কিন্তু নার্স তাদের কর্মসংস্থান দিতে পারলেন না, নতুন ডাক্তার তৈরি করতে পারলেন না, তাহলে ওই অক্সিজেন সিলিন্ডার লাগানোর লোক পাওয়া গেল না, তাহলে বড় বড় হসপিটাল হয়তো লাভ নেই। তো সরকারের এটা একটা সামগ্রিক পরিকল্পনা কোভিড-19 হয়ে যাওয়ার পরে আমাদেরকে শিখিয়েছে এবং সরকার এটাকে মেনে নিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে বদলাতে হবে এবং সেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক হলে হবে না, এটা গ্রামান্তরে ছড়িয়ে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে বেসরকারি উদ্যোগও দরকার এবং তার জন্য দেখবেন অনেক বেসরকারি হসপিটাল আছে, কিন্তু সরকারকে নজরদারি বাড়াতে হবে। বেসরকারি হসপিটালের যে বিলিং সিস্টেম, তাতে কিন্তু সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ তারা কল্পনাও করতে পারেন না। সুতরাং স্বাস্থ্যকর পরিবেশ একটা দরকার, যেখানে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র তারা হাত ধরাধরি করে মানুষকে স্বাস্থ্যের পরিষেবা দেবে। এই জিনিসপত্রের দাম বাড়ছে, সরকার জিনিসপত্রের দাম তো চাইলে কমাতে পারে, কিন্তু কিভাবে কমাতে পারে? মানে সরকার চাইলেই কমাতে পারে, মানে বিষয়টা এরকম নয় যে সরকার ইচ্ছে করে বাড়িয়ে রেখেছে, কিন্তু সরকারের তো একটা হস্তক্ষেপ থাকতে পারে, সেটা কিভাবে?
দেখুন, সরকার চাইছে যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধিটাকে যাতে কমানো যায়, এবং সরকারি পরিসংখ্যানে যদি আপনি দেখবেন সিপিআই যেটা সেটা কমছে, কিন্তু বাজারে গিয়ে আমরা সেটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। ভারতবর্ষের অর্থনীতি সেটা কিন্তু জ্বালানির সঙ্গে সম্পৃক্ত, এবং জ্বালানির দাম যদি বাড়ে ভারতবর্ষের জিনিসপত্রের দাম বাড়ে, জ্বালানির দাম কমলে ভারতবর্ষের জিনিসের দাম কমে, এটা সবাই জানে। জ্বালানির দামটাকে কমাতে হবে, এবং জ্বালানির দাম কমা মানে হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমা। পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য কিন্তু সরকারের একটা ঐকান্তিক প্রচেষ্টা দরকার। এবং দেখবেন রাজনৈতিক যতই কচকচানি থাকুক, এই জিএসটির আওতাতে কিন্তু পেট্রোল আর ডিজেলকে আনা যাচ্ছে না, এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা রাজ্য সরকার চালাচ্ছে তারা এবং কেন্দ্রীয় সরকার তারা এক, কারণ তারা জানে যে এই জিএসটি যদি হয় তাহলে পেট্রোল ডিজেলের দামটা কমবে, তাদের রাজস্ব আদায়ের যে উৎস সেটা মার খাবে। আজকে সরকারের আয়ের পরিকল্পনা যখন হয় তখন মেন ইনকাম জেনারেশনের যে স্কোপ সেটাই কিন্তু থাকে পেট্রোল ডিজেলের থেকে, মানে যে শুল্কটা সরকার পায়। তো সরকার আশা করি যে আগামী দিনে হয়তো ভাববেন যে এই ওয়েলফেয়ার স্টেটে মানুষকে ওয়েলফেয়ার দেওয়ার জন্য সত্যি সত্যি কিন্তু একটা সময় আসবে যখন জিএসটি ইমপ্লিমেন্ট করে পেট্রোল ডিজেলের দামটাকে কমাতে হবে। একটা বছর ঠিক কিভাবে খরচ করবে সরকার এবং সেই টাকা কোথা থেকে আসবে তার জন্য বাজেট। তো সেই বাজেটে সত্যি কথা বলতে কি আম আদমি শুধু তার জায়গাটুকু বোঝে, তার কি লাভ হলো, তার কি ক্ষতি হলো, ক্ষতি হয়ে গেল না তো কোথাও। আমরা চেষ্টা করছিলাম যে সেটাই একটু বোঝানোর মানুষকে যে আম আদমি কিভাবে দেখবে এই বাজেটটা, বা আম আদমির কীভাবে দেখা উচিত। থ্যাংক ইউ।